আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এফার্টলেস আইএলস এর নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ। আজকের ভিডিওটি হচ্ছে ইন্ট্রোডিউস টু আইএলস এর চতুর্থ পর্ব। আমি আমার গত 3 পর্বে দেখিয়েছি হোয়াট ইজ আইএলস এর খুব বেসিক কনসেপ্ট থেকে, তারপর একটা আইএলস দেওয়ার জন্য কি কি স্টাডি ম্যাটেরিয়ালের প্রয়োজন হয়, তারপর লিসনিং যে 4টা মডিউল আছে আইএলস এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ মডিউল হচ্ছে লিসনিং। এই লিসনিং এর কোয়েশ্চেন টাইপগুলো কেমন হয় তারপরের ভিডিওতে আমি দেখিয়েছি, যেটা তৃতীয় পর্বে ছিল আইএলস এর রিডিং মডিউল এবং তার প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ। তো আজকের পর্বে আমি দেখাবো আইএলস রাইটিং এর যাবতীয় কোয়েশ্চেন টাইপ। রাইটিং এ কি টাইপের কোয়েশ্চেন আসে আর প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের সাথে আপনাদের আমি আজকের ভিডিওতে পরিচয় করে দেব। কারণ আইএলস এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা বিগিনার, যারা শুরু করতে যাচ্ছেন আইএলস এর প্রিপারেশন, তাদের সকলের জন্য খুব খুব ক্রুশাল হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের সাথে ফ্যামিলিয়ার হওয়া। তাহলে আপনাদের জন্য আইএলস প্রিপারেশনটা অনেক এফার্টলেস হয়ে যায়। আইএলস রাইটিং টেস্ট বা আইএলস রাইটিং পরীক্ষাটা মোট 60 মিনিট, 60 মিনিটস বা 1 ঘন্টার একটা পরীক্ষা। এখানে বেসিক্যালি 2 টাইপের কোয়েশ্চেন আসে বা 2টা প্রশ্ন আসে। এর মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে টাস্ক 1, যেখানে এক টাইপের কোয়েশ্চেন টাইপ আসে। পরেরটা হচ্ছে টাস্ক 2, যেখানে আরেক ধরনের কোয়েশ্চেন টাইপ আসে। তো আমরা দেখে নেব এই কোয়েশ্চেন টাইপগুলো কেমন হয়ে থাকে। তো টাস্ক 1 এর জন্য নর্মালি যেগুলো আসে এখানে আমি দিয়ে দিয়েছি টেবল, তারপর চার্ট, গ্রাফ, ডায়াগ্রাম, এই ধরনের কোয়েশ্চেনগুলো আসে। আমাদের কি করা উচিত? ডিসক্রাইব করতে হয়, এক্সপ্লেন করতে হয় আর সামারি করতে হয় বা সামারাইজ করতে হয়, সংক্ষেপে লিখতে হয়। তারপর টাস্ক 2 তে থাকে এসে। তো একটা এসে থাকবে। তো এসের মধ্যে নর্মালি আর্গুমেন্ট থাকে, প্রবলেম থাকে, ওপিনিয়ন থাকে, এই টাইপের কোয়েশ্চেন থাকে। আর সবসময় মনে রাখবেন এই রাইটিংগুলো সবসময় ফর্মাল স্টাইলে লিখতে হবে। আপনাদের ফর্মাল স্টাইলে প্রত্যেকটা ওয়ার্ড গ্রামাটিক্যাল রেঞ্জ ইউজ করতে হবে। আর 60 মিনিটের ভিতরে আমরা ইউজুয়ালি টাস্ক 1 এ 20 মিনিট ধরি, কারণ টাস্ক 1 এর যে এক্সপ্লেনেশনটা একটু ছোট হয়। আর টাস্ক 2 এর জন্য আমরা যেটা অ্যাসে সেটার জন্য 40 মিনিট ধরি। এই 20 আর 40 মোট 60 মিনিট বা 60 মিনিটস। তো এখন আমরা দেখে নেব টাস্ক 1 এর কোয়েশ্চেন টাইপ। টাস্ক 1 এ কি কি ধরনের কোয়েশ্চেন টাইপ আসে সেগুলোর সাথে আমরা পরিচয় হয়ে নিই। এটার সাথে পরিচয় হওয়ার আগে একটা কথা বলে নেই, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু আইএলস এর চতুর্থ পর্ব। তো আপনারা যদি আগের 3টা পর্ব না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসুন, কারণ আগের ভিডিওগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আইএলস টেস্টের ব্যাপারে আপনাদের খুব বেসিক এবং খুব ভালো মানের একটা আইডিয়া হবে, যেটা আপনাদের প্রিপারেশনে অনেক হেল্পফুল হবে। আর পাশাপাশি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। তো রাইটিং টাস্ক 1 এর জন্য মোট 7 ধরনের কোয়েশ্চেন টাইপস থাকে। দ্য 7 কোয়েশ্চেন টাইপস এর মধ্যে হচ্ছে লাইন গ্রাফ, বার চার্ট, টেবল চার্ট, পাই চার্ট, মাল্টিপল গ্রাফস, ডায়াগ্রাম অ্যান্ড ম্যাপ। চলুন এখন আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন টাইপের সাথে ফ্যামিলিয়ার হয়ে নিই এগুলো কেমন হয়। প্রথমে আমরা দেখে নেব লাইন গ্রাফ। লাইন গ্রাফ এই শব্দটার মধ্যে আসলে উত্তরটা চলে আসে, লাইন গ্রাফ জিনিসটা কি। তো ইউজুয়ালি এখানে কিছু লাইন থাকে, এখানে একটা থাকতে পারে, 2টা থাকতে পারে বা তারও অধিক থাকতে পারে। এখানে 3টা লাইন দেওয়া আছে। তো এখানে আপনাদের একটা উপরে কোয়েশ্চেন থাকবে যেখানে বলা থাকবে দ্য গ্রাফ বিলো শোজ দ্য নাম্বার অফ ওভারসিজ ভিজিটর্স হু কেম টু দ্য ইউকে ফর ডিফারেন্ট পারপাসেস বিটুইন 1989 অ্যান্ড 2009। তার মানে বলছে ইউকেতে কিছু সংখ্যক ওভারসিজ বা বহিরাগত মানুষরা এসেছিল 1989 থেকে 2009 সালের মধ্যে। তো এটার ব্যাপারে আপনাদের সামারি করতে বলতেছে। সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার। আপনাদের মেইন ফিচারটা ডিসক্রাইব বা সামারাইজ করতে বলছে, সংক্ষেপে লিখতে বলছে, সারাংশ। অ্যান্ড মেক কম্পারিজনস ওয়্যার রিলেভেন্ট, এবং এটার মধ্যে তুলনা করতে বলছে, যেখানে তুলনা করা যায় এই জায়গাগুলোর মধ্যে তুলনা করতে বলছে। তো আপনাদের কাজটা হচ্ছে এই গ্রাফটা দেখে এর মূল ভাব বা এই সারাংশটা আপনাদের ডিসক্রাইব করতে হবে। কিভাবে করতে হবে তার উপর আমার ভিডিও আছে, রাইটিং প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন, সেটা দেখে নেবেন। এবং ভবিষ্যতে আমি এটার উপর আরো ভিডিও নিয়ে আসবো। জাস্ট এটার সাথে ফ্যামিলিয়ার হয়ে যান। কোয়েশ্চেন টাইপগুলো এমন আসে, এমন কিছু লাইন থাকবে যেটাকে আমাদের সামারাইজ করতে হবে। এবার চলে যাব বার চার্ট। তো লাইন গ্রাফ আর বার চার্টের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই, সেম ওই লাইন গ্রাফটাকে এভাবে বারের মতো দিয়ে রাখবে। এগুলো যেহেতু এক একটা বার,
তো এই জন্য এটা নাম হয়েছে বার চার্ট বা বার গ্রাফ। তো এখানে আপনাদের একটা প্রশ্ন দেয়া থাকবে, সেম কাজ, সামারাইজ মেইন ফিচার্স করতে হবে এবং কম্পারিজনস করতে হবে ওভার রিলেভেন্ট। তৃতীয় কোয়েশ্চেন টাইপটা হচ্ছে টেবল চার্ট। তো এখন হচ্ছে টেবলের মধ্যে ইনফরমেশন গুলো থাকবে। আগের গুলোতে যেমন বার এবং লাইনে ছিল, এটার মধ্যে টেবলের মধ্যে কিছু ইনফরমেশন থাকবে, সেটাকে সামারাইজ করতে হবে। নাম্বার 4 হচ্ছে পাই চার্ট। পাই চার্ট জিনিসটা হচ্ছে একটা গোলাকার জিনিসের মতো, এমন গোল থাকবে, এই গোলের ভিতরে বা সার্কেলের ভিতরে বিভিন্ন অংশ ভাগ করে দিবে, এখান থেকে আপনাদের বিভিন্ন ইনফরমেশন থাকবে, এটাকে সামারাইজ করতে হবে। আর পাই জিনিসটা এমন থাকে, এমন সার্কুলার বা এমন গোল থাকে, তো এটাকে আমরা পাই চার্ট বলি। এটাকে আমাদের সামারাইজ করতে হবে মেইন ফিচার্স গুলো, এবং যেখানে কম্পারিজন করা যাবে সেখানে কম্পারিজন বা তুলনা করতে হবে। তারপর চলে যাব আমরা মাল্টিপল গ্রাফস। মাল্টিপল মানে আমরা কি জানি, 2 বা তার বেশি। তো এমনই থাকবে মাল্টিপল, যেখানে পাই চার্ট এবং বার চার্টের কম্বিনেশন থাকবে। সবসময় যে পাই এবং বার থাকবে এমনও না, এখানে পায়ের সাথে টেবলও থাকতে পারতো, এখানে বারের সাথে লাইনও থাকতে পারতো, মানে 2টা বা 3টা গ্রাফের কম্বিনেশন থাকে, সেটাই হচ্ছে মাল্টিপল গ্রাফ। আরেকটা এক্সাম্পল দেই, এখানে বার চার্ট এবং টেবল একসাথে আছে, এটাও একটা মাল্টিপল। তার মানে আপনার ইউজুয়ালি পাই চার্ট, বার চার্ট, লাই চার্ট এবং টেবল, এই চারটার কম্বিনেশনে যে গ্রাফটা হয়, এখানে 2টা হতে পারে, 3টা হতে পারে, সেটাকে আমরা বলবো মাল্টিপল গ্রাফস। এখন চলে যাব পরবর্তী কোয়েশ্চেন টাইপ, সেটা হচ্ছে প্রসেস ডায়াগ্রাম। প্রসেস শব্দটা শুনে আমরা বুঝতে পারি যে জিনিস একটু প্রক্রিয়াধীন থাকে বা একটা জায়গা থাকে আরেকটা জায়গায় পরিভ্রমণ করে, সেটা হচ্ছে প্রসেস। তো এটাও হচ্ছে সেম একটা প্রক্রিয়া। তো এখানেও আপনাকে একটা কোয়েশ্চেন দিবে, এখানে একটা প্রক্রিয়ার কথা বলা হয়েছে, যেমন গ্লাস বটলস কালেক্টেড ফ্রম পাবলিকদের কাছ থেকে গ্লাস বটল কালেক্ট করে, সেটা প্রক্রিয়া স্টেপ 2, স্টেপ 3 এভাবে প্রক্রিয়া করে শেষমেশ নিউ বটলস মেড, নতুন একটা বোতল কিভাবে তৈরি করে সেই প্রসেসটা দেখায়। তার মানে একটা রিসাইকেল প্রসেসটা দেখায়, এটাকে আমরা ইউজুয়ালি প্রসেস ডায়াগ্রাম বলে থাকি। তারপর সর্বশেষ কোয়েশ্চেনটা হচ্ছে ম্যাপ। ম্যাপ মানে আমরা জানি একটা লোকেশনের চিত্র, সেটা হচ্ছে ম্যাপ। সো ম্যাপের মধ্যে ইউজুয়ালি থাকে একটা নির্দিষ্ট সাল বা 2টা নির্দিষ্ট সাল, এখানে মেইনলি দেখানো হয় কি পরিবর্তনগুলো হয়েছে। যেমন এই জায়গাটা 1960 সালে বা 1960-তে এমন ছিল, সেটা 1980-তে যে এমন হয়ে গেল, সেই জিনিসটাই বা সেই জায়গাটাই 2000 সালে এসে এমন হয়ে গেল। সো এই চেঞ্জেস গুলো আপনাদের সামারাইজ করতে হবে বা সংক্ষেপে লিখতে হবে, এটাকে আমরা বলি ম্যাপ ডায়াগ্রাম বা ম্যাপ গ্রাফ। তো এই টাস্ক 1 এই কোয়েশ্চেনটাতে আরো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন যোগ করি। তো এই প্রত্যেকটা গ্রাফ যখন আপনারা লিখবেন খাতায়, এর জন্য আপনাদের অ্যাটলিস্ট 150 ওয়ার্ডস বা অ্যাটলিস্ট 150 শব্দের একটি সামারি লিখতে হবে। আপনার সর্বনিম্ন যাতে 150 শব্দ থাকে, সর্বোচ্চ যত উপরে লিখতে পারেন, বাট ডিসেন্ট হচ্ছে 150 থেকে 180, সর্বোচ্চ 200 শব্দের ভিতরে লেখার চেষ্টা করবেন। আর এখানে আপনাদের সময় 20 মিনিট, যেটা আমি আগে বলেছি, এটা ফিক্সড না, বাট 20 মিনিটের মধ্যে লিখলে ভালো, কারণ এসেতে আরো বেশি লিখতে হয় টাস্ক 2 যেটা থাকে। তো এই জন্য 20 মিনিটের মধ্যে যদি আপনারা টাস্ক 1 কমপ্লিট করতে পারেন, তাহলে টাস্ক 2 কমপ্লিট করা আপনাদের জন্য ইজি হয়ে যাবে। তো এই হচ্ছে বেসিক কনসেপ্ট টাস্ক 1 এর জন্য। এখন আমরা চলে যাব টাস্ক 2-তে। তো এটা দেখে বুঝতে পারছেন টাস্ক 2-তে ইউজুয়ালি 6 টাইপ অফ কোয়েশ্চেন থাকে। অনেকে বলে 4 টাইপ অফ কোয়েশ্চেন্স, অনেকে বলে 5 টাইপ অফ কোয়েশ্চেন্স, বাট আমি এটাকে 6 টাইপ অফ কোয়েশ্চেনে ডিভাইড করেছি, কারণ আমি এখানে পজিটিভ এবং নেগেটিভ এই কোয়েশ্চেন টাইপটাকে আলাদা রেখেছি, যেটা ইউজুয়ালি ডাবল কোয়েশ্চেন টাইপের মধ্যে অনেকে কনসিডার করে। তো টাস্ক 2 বা এসএ জিনিসটা কি, এটা ইউজুয়ালি আপনাদের একটা রচনার মতো লিখতে হবে, বাট এটা স্ট্রাকচারটা পুরোই ডিফারেন্ট, আমাদের স্কুল কলেজের মতো না। বাট এটাতে আপনার অ্যাটলিস্ট 250 ওয়ার্ডস লিখতে হবে, যেখানে টাস্ক 1-এ ছিল অ্যাটলিস্ট 150, এখানে লিখতে হবে 250 শব্দ অ্যাটলিস্ট। এবং 280 শব্দের মধ্যে লেখা ভালো, বাট আপনি 300 বা 300 বেশি লিখতে পারেন যদি আপনার সময় এভাবে থাকে, বাট বেশি লেখা ভালো না, কারণ যত বেশি লিখবেন ভুল হওয়ার সম্ভাবনা ততই থেকে যায়। তো আমরা প্রথমে দেখব ওপিনিয়ন বেস এসে, এটা কেমন হয়। তো নামটা শুনে বুঝতে পারছেন ওপিনিয়ন বা আপনার ব্যক্তিগত মতামত। ইউজুয়ালি এই কোয়েশ্চেন টাইপে আপনাকে একটা
স্টেটমেন্ট দিবে বা একটা কথা দিবে। যেমন এখানে বলা আছে সাম পিপল সে দ্যাট মিউজিক ইজ আ গুড ওয়ে অফ ব্রিঙ্গিং পিপল অফ ডিফারেন্ট কালচার্স অ্যান্ড এজেস টুগেদার। মানে এখানে বলছে মিউজিক এমন একটা ভালো মাধ্যম যেখানে বিভিন্ন কালচার বা বিভিন্ন সংস্কৃতি বা বিভিন্ন বয়সের মানুষকে এক করে। তো এই স্টেটমেন্টটা বা এই মতামতটার ব্যাপারে টু হোয়াট এক্সটেন্ট মানে কতটুক ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দিস অপিনিয়ন, মানে এই ওপিনিয়নটার সাথে আপনারা কতটুকু এগ্রি করেন বা ডিসএগ্রি করেন। তো এই স্টেটমেন্টের সাথে আপনারা যদি এগ্রি করেন আপনার এগ্রিটা লিখতে হবে, এগ্রি রিজনগুলো দিতে হবে প্লাস এক্সাম্পল দিতে হবে। এখানে বলে দিয়েছে ইনস্ট্রাকশনে গিভ রিজনস ফর ইউ অ্যান্সার অ্যান্ড ইনক্লুড এনি রিলেভেন্ট এক্সাম্পলস। তার মানে আপনাকে রিজন দিতে হবে কেন আপনি এগ্রি করলেন বা কেন ডিসএগ্রি করলেন, তার সাথে এক্সাম্পলসও দিতে হবে। আর এটা অবশ্যই ফ্রম ইউর ওন নলেজ অর এক্সপিরিয়েন্স, এটা আপনার অবশ্যই নিজের এক্সপিরিয়েন্স বা আপনার নলেজ থেকে দিবেন। এটা এমন না যে আপনার মুখস্থ করে কিছুটা দিবে, কারণ আইএলস ইজ নট অ্যাবাউট ইউর জেনারেল টেস্ট, ইটস অল অ্যাবাউট ইউর বেসিক ইন আইএলস। তারপর যেটা বলেছিলাম রাইট অ্যাটলিস্ট 250 ওয়ার্ডস, অ্যাটলিস্ট আপনাকে 250 শব্দের ভিতরে লিখতে হবে, উপরে যেতে পারবেন আপনারা 300 বা তার একটু বেশি। তো এটার জন্য সময় 40 মিনিট, ইউ শুড স্পেন্ড 40 মিনিট স্পেন্ড করা উচিত, এর বেশি যাওয়া উচিত নয়। এখন আমরা দেখব দ্বিতীয় কোয়েশ্চেনটা, যেটা হচ্ছে ডিসকাশন বা আলোচনা। তো কমনলি ডিসকাশন এসেতে দুইটা ভিউ থাকে। তো এখানে একটা মতামত দেওয়া আছে, সাম পিপল বিলিভ দ্যাট ইট ইজ গুড টু শেয়ার অ্যাজ মাচ ইনফরমেশন অ্যাজ পসিবল ইন সায়েন্টিফিক রিসার্চ, বিজনেস অ্যান্ড দ্য একাডেমিক ওয়ার্ল্ড। এটা একটা ভিউ বা এটা একটা মতামত। আদার্স বিলিভ দ্যাট, অন্য মানুষরা বিশ্বাস করেন that some information is too important or too valuable to be shared freely. তো দুইটা ভিউ বা দুইটা জনগোষ্ঠীর মানুষের ডিফারেন্ট থটস বা মতামত। তো এই দুইটা থটের ব্যাপারে আপনাকে কোয়েশ্চেন করছে ডিসকাস, আলোচনা করেন বোথ দিস ভিউস অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন। তার মানে আপনাকে এই দুইটা ভিউ নিয়ে আলোচনা করতে হবে বা আপনার ব্যক্তিগত মতামত দিতে হবে। এই দুইটার ব্যাপারে আপনি কি মনে করেন বা দুইটার মধ্যে কোনটাকে আপনি সাপোর্ট করছেন। তো এই হচ্ছে ডিসকাস ভিউ এর মেইন কাজ। আর এগুলো এসে কিভাবে লিখতে হয় এটার স্ট্রাকচার টোটালি ডিফারেন্ট টাস্ক 1 থেকে। তো এটার উপর আমার ভিডিও আছে, যেটা আপনারা আমার চ্যানেলের রাইটিং প্লেলিস্টে পেয়ে যাবেন। এখন আমরা চলে যাব প্রবলেম অ্যান্ড সলিউশন। কথা শুনে আমরা বুঝতে পারছি সমস্যা এবং তার সমাধান। এটার একটা কোয়েশ্চেন টাইপ এমন থাকে, এখানে একটা কোয়েশ্চেন থাকবে, ইন স্পাইট অফ দ্য অ্যাডভান্টেজেস মেড ইন এগ্রিকালচার মেনি পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড স্টিল গো হাংরি। তার মানে বলা হচ্ছে আমাদের সারা বিশ্বে আমাদের কৃষির এত অ্যাডভান্সমেন্ট বা উন্নতি হওয়ার সত্ত্বেও অনেক মানুষই এখনো ক্ষুধার্ত, তারা খাবার পাচ্ছে না। তো এটার ব্যাপারে ওয়াই দিস ইজ দ্য কেস, এটার কারণ কি, হোয়াট ক্যান বি ডান অ্যাবাউট দিস প্রবলেম, এটা সলভ করার জন্য বা এই সমস্যাটা সলভ করার জন্য আমাদের কি করা উচিত। তার মানে এখানে একটা প্রবলেমের কথা বলছে প্লাস এটার সলিউশন চাচ্ছে। তো আপনাদের এই ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে, এই প্রবলেমটা কেন হয় এবং এই প্রবলেম থেকে আমাদের পরিত্রাণ কিভাবে পাবো বা প্রবলেম থেকে আমরা কিভাবে মুক্তি পাবো। এটা হচ্ছে প্রবলেম অ্যান্ড সলিউশন এসে। তারপর 4 নম্বর হচ্ছে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। তার মানে আপনাদের সুবিধা এবং অসুবিধা নিয়ে কথা বলতে হবে। তো চলুন কোয়েশ্চেনগুলো কেমন হয় দেখে নিই। তো এখানে একটি অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস এর কোয়েশ্চেন দেওয়া আছে। এখানে বলছে অ্যাট দ্য প্রেজেন্ট টাইম দ্য পপুলেশন অফ সাম কান্ট্রিজ ইনক্লুডস আ রিলেটিভলি লার্জ নাম্বার অফ ইয়াং অ্যাডাল্টস কম্পেয়ার্ড উইথ নাম্বার অফ ওল্ডার পিপল। সো এই একটা জিনিসের কথা বলছে বাট স্টেটমেন্টের কথা বলছে। তো এটার ব্যাপারে ডু দ্য অ্যাডভান্টেজেস অফ দিস সিচুয়েশন আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস। তার মানে বলতে চাচ্ছে এই জিনিসটার যে সুবিধা সেটা কি অসুবিধাকে ছাড়িয়ে যায়। তার মানে বোঝাতে যাচ্ছে এই জিনিসটার অসুবিধার চেয়ে কি সুবিধাটা বেশি। আপনার যদি মনে হয় এটার জন্য সুবিধা বেশি তাহলে আপনার অ্যান্সার দিতে হবে। যদি আপনার মনে হয় না এটা সুবিধাজনক না তাহলে আপনার বলতে হবে নো, এই জিনিসটার সুবিধা কম, এটার অসুবিধাটাই বেশি, সেটার সপক্ষে আপনার যুক্তি দিতে হবে। তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ, তার মানে ইতিবাচক এবং নেতিবাচক। এই কোয়েশ্চেন টাইপগুলোতে পজিটিভ এবং নেগেটিভ বিষয় নিয়ে আলোচনা করতে হয়। যেমন এমন একটা স্টেটমেন্ট বা প্রশ্ন থাকবে, ইন মেনি কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড রুরাল পিপল আর মুভিং টু সিটিজ, সো
দ্য পপুলেশন ইন দ্য কান্ট্রিসাইড ইজ ডিক্রিজিং, মানে এখানে বোঝাচ্ছে অনেক দেশেই গ্রামের মানুষগুলো শহর অঞ্চলে চলে যাচ্ছে। তো এর ফলে আমাদের যে গ্রাম কান্ট্রিসাইড এটার জনসংখ্যা হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে। এখন বলছে এই ব্যাপারে ডু ইউ থিঙ্ক দিস ইজ আ পজিটিভ অর আ নেগেটিভ ডেভেলপমেন্ট, মানে আপনার কাছে কি মনে হয় এই ট্রেন্ডটা কি পজিটিভ আমাদের জন্য নাকি নেগেটিভ? এটার সপক্ষে আপনার যুক্তি দিতে হবে। আপনার যদি মনে হয় হ্যাঁ এটা পজিটিভ, সেটা আপনার লিখতে হবে। যদি আপনার মনে হয় না এটা নেগেটিভ, সেটার সপক্ষে আপনার কারণ দিতে হবে প্লাস এক্সাম্পলস দিতে হবে। তারপর সর্বশেষ কোয়েশ্চেনটা হচ্ছে ডাবল কোয়েশ্চেন টাইপস বা টু পার্ট কোয়েশ্চেন্স। তার মানে বোঝা যাচ্ছে এখানে দুইটা ডিফারেন্ট কোয়েশ্চেন থাকবে, সেটা অবশ্যই পজিটিভ নেগেটিভ না, বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস না, বা প্রবলেম এন্ড সলিউশন না। ডিফারেন্ট দুইটা কোয়েশ্চেন করে থাকবে, সেটা যে কোনোটাই হতে পারে। যেমন এখানে বলছে ইন সাম কান্ট্রিজ মোর অ্যান্ড মোর পিপল আর বিকামিং ইন্টারেস্টেড ইন ফাইন্ডিং আউট অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ দ্য হাউস অর বিল্ডিং দে লিভ। তার মানে বোঝাচ্ছে বিভিন্ন দেশের মানুষ যারা কিনা তাদের বাড়িতে বাস করে, সে বাড়ির ঐতিহ্য বা তাদের বাড়ির যে অতীত কাহিনী সেটা খোঁজার জন্য তারা ইন্টারেস্টেড হয়ে যাচ্ছে দিন বাই দিন। তো এই ব্যাপারে দুইটা ডিফারেন্ট কোয়েশ্চেন করবে আপনাকে। হোয়াট আর দ্য রিজনস ফর দিস, এই যে যে তারা এই কাজগুলো করছে এটার কারণটা কি? হাউ ক্যান পিপুল রিসার্চ দিস, এই রিসার্চগুলো কিভাবে মানুষ করতে পারে? তার মানে দুইটা ডিফারেন্ট কোয়েশ্চেন টাইপ। তো দুইটা প্যারাগ্রাফে আপনাদের এই দুইটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। আর এটাকে আপনারা বলতে পারি ডাবল কোয়েশ্চেন টাইপস অর টু পার্ট কোয়েশ্চেন টাইপ। তো এই হচ্ছে মোট 6 ধরনের কোয়েশ্চেন টাইপ থাকে আইএলটিএস রাইটিং টাস্ক 2 তে। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা যে লেখাগুলো লিখবো সেটার মার্কিংটা কিভাবে করবে, বা আমাদের লেখার মধ্যে কি কি জিনিস থাকা লাগবে যাতে করে আমরা একটা বেস্ট প্রপার রাইটিং টাস্ক কমপ্লিট করতে পারি। চলুন দেখে নেই। তো এখানে দেওয়া আছে অ্যাসেসমেন্ট অ্যান্ড মার্কিং ক্রাইটেরিয়া, মানে টিচার আপনার খাতাটা দেখবে, যেভাবে অ্যাসেস করবে বা যে বিচারগুলো করবে, এবং মার্কিং ক্রাইটেরিয়াটা কিভাবে দিবে। তো আপনার মোট 4টা জিনিস লাগবে একটা ভালো মানের রাইটিং লেখার জন্য। এর মধ্যে প্রথমটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স টু দ্য টাস্ক। আপনাকে যে কোয়েশ্চেনটা করেছে সেটার প্রপার অ্যান্সারটা দিতে হবে। আপনাকে যদি ডিসকাস করতে বলে রাইটিং টাস্ক, যেটা ডিসকাশন এসে সেটা আপনাকে ডিসকাস করতে হবে। আপনাকে যদি ওপিনিয়ন দিতে বলে আপনার নিজের, তাহলে আপনি নিজের ওপিনিয়ন দিতে হবে। আপনাকে যদি বলে পজিটিভ এবং নেগেটিভ ব্যাপার আলোচনা করতে, তার মানে আপনার পজিটিভ এবং নেগেটিভ ব্যাপারেই আলোচনা করতে হবে। এটার বাইরে গেলেই আপনার টাস্ক অ্যাচিভমেন্ট ফুলফিল হবে না, সেখানে আপনার স্কোরটা কমে যাবে। তাই আমাদের কোয়েশ্চেন টাইপগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি জানি তাহলে আমাদের টাস্ক অ্যাচিভমেন্টও ফুল নাম্বার পেতে পারবো। তারপর জিনিসটা হচ্ছে কোহেশনস অ্যান্ড কোহেরেন্স। এটার মানে হচ্ছে দ্য অ্যাবিলিটি টু প্রেজেন্ট আ ওয়েল স্ট্রাকচার্ড এসে। যদি সহজ বাংলায় বলি, আপনি যে রাইটিংটা লিখেছেন সেটা ওয়েল অর্গানাইজড কিনা, বা আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সে ওয়েল স্ট্রাকচার কিনা, কানেক্টেড কিনা, আপনার লেখাগুলো একটা ওয়েল ফ্লোতে যাচ্ছে কিনা সেটাই যাচাই করা হয়। তার মানে আপনার লেখাগুলো কতটা লজিক্যাল, কতটা ওয়েল ডেভেলপড সেটা দেখা হবে। তৃতীয় গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স বা ভোকাবুলারি। তার মানে হচ্ছে শব্দার্থ, দ্য অ্যাবিলিটি টু ইউজ আ রেঞ্জ অফ অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারি অ্যান্ড টু ইউজ ইট কারেক্টলি। তার মানে আপনার রাইটিং এর মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট শব্দার্থ ব্যবহার করতে হবে, এবং যে শব্দগুলো অর্থগুলো ব্যবহার করবেন সেটা অ্যাপ্রোপ্রিয়েট হওয়া লাগবে বা কন্টেক্সচুয়াল হওয়া লাগবে। আর যতটা ভালো মানের ভোক্যাব আমরা ইউজ করতে পারি, আমাদের ব্যালেন্স স্কোরটাও তত বেশি আসবে। তো লেক্সিক্যাল রিসোর্সটার দিকে আমাদের ফোকাস রাখতে হবে। তারপর সর্বশেষ গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। তার মানে আপনার গ্রামাটিক্যাল রেঞ্জটা কত ভালো। দ্য অ্যাবিলিটি টু ইউজ গ্রামার কারেক্টলি অ্যান্ড টু ইউজ আ রেঞ্জ অফ গ্রামার ফর্ম। তার মানে একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার বা গ্রামাটিক্যাল সেন্টেন্স আপনারা কত কারেক্টলি ব্যবহার করতে পারছেন, আপনাদের গ্রামাটিক্যাল মিস্টেকটা করছেন না সেটা দেখা হবে। আর আপনারা কত ডিফারেন্ট সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করতে পারেন, যেমন আপনার লেখার মধ্যে কমপ্লেক্স সেন্টেন্স আছে, কম্পাউন্ড সেন্টেন্স আছে, কন্ডিশনাল আছে, প্যাসিভ ভয়েস আছে। এই সবগুলো গ্রামারের বা স্ট্রাকচারের যদি কম্বিনেশন থাকে তাহলে আপনাদের গ্রামাটিক্যাল রেঞ্জে ভালো একটা স্কোর আসবে। তার পাশাপাশি যদি এই গ্রামারগুলো সঠিকভাবে লিখতে পারেন তাহলে সেই অ্যাকুরেসিটাতেও আপনাদের ভালো একটা স্কোর আসবে।
তো আপনারা রাইটিং যখন প্রিপারেশন নেবেন এই 4টা ব্যাপারে ফোকাস রেখে প্রিপারেশন নেবেন, তাহলে আপনাদের রাইটিং প্রিপারেশনটা খুব এফেক্টিভ হবে। রাইটিং টাস্কে কত ধরনের কোয়েশ্চেন ট্যাব আছে সেটা আজকের ভিডিওতে আপনাদের দেখালাম। আমি আমার নেক্সট ভিডিওতে এবং সর্বশেষ পর্বে দেখাবো আইএলটিএস স্পিকিং টেস্টে সকল বিষয় আজকের মতোই। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।